হ্যালো বন্ধুরা, কল্পনা করো তোমাকে এমন একটি জায়গায় বন্দি করে রাখা হলো যেখানে তোমার সামনে বিরিয়ানি আর রোস্টের মতো লোভনীয় সব খাবার থাকবে, কিন্তু টুইস্ট হলো সেই খাবারগুলো ওপরের তলার 100 জন মানুষ তাদের হাত দিয়ে চটকে থুতু ফেলে আর অর্ধেক খেয়ে তোমার জন্য পাঠিয়েছে। আর তুমি যদি তা না খাও তাহলে খিদে মেটাতে তোমার পাশের জ্যান্ত মানুষটাকেই খেয়ে ফেলতে হবে। বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি যার নাম হলো দ্য প্ল্যাটফর্ম। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। এই কোম্পানির নিয়মগুলো ছিল একদমই অদ্ভুত। এখানে কাজ করতে আসা প্রতিটি মানুষকে থাকতে হতো একটা বিশাল টাওয়ারের ভেতরে, এমন একটা টাওয়ার যার শেষ কোথায় কেউ জানতো না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখানে কোনো কাজই করতে হতো না, সারাদিন শুধু খাও, ঘুমাও আর অপেক্ষা করো। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা ছিল খাবার নিয়ে। দিনে মাত্র একবার খাবার আসতো, আর সেই খাবার তৈরি করতো নামকরা 5 স্টারের শেফেরা। এত নিখুঁতভাবে সবকিছু পরীক্ষা করা হতো যে কেকের উপর একটা চুল পাওয়া গেলেও পুরো কিচেন তছনছ করে ফেলা হতো। কিন্তু যারা খাবার বানাতো তারা কেউই জানতো না এই খাবার শেষ পর্যন্ত কোথায় যায়, কারণ খাবারগুলো একটা বিশাল পাথরের প্ল্যাটফর্মে সাজিয়ে উপর থেকে নিচে নামানো হতো। প্রতিটা ফ্লোরে সেটা মাত্র 2 মিনিটের জন্যই থামতো। উপরে যারা থাকতো তারা আগে খেত, তারপর প্ল্যাটফর্ম নিচে নামতো, আর নিচে নামার সঙ্গে সঙ্গে খাবারও কম হতে থাকতো। শেষের দিকের ফ্লোরগুলোতে পৌঁছাতে পৌঁছাতে আর কিছুই অবশিষ্ট থাকতো না। এই টাওয়ারে মোট কতগুলো ফ্লোর আছে কেউ জানতো না, কিন্তু একটা জিনিস সবাই জানতো, এখান থেকে জীবিত বের হতে পারলে একটা সার্টিফিকেট পাওয়া যায়। আর সেই সার্টিফিকেটের আশাতেই এখানে এসেছিল গোরেং নামের এক লোক। ইন্টারভিউতে তাকে পড়াশোনা, চাকরি বা অভিজ্ঞতা সম্পর্কে কিছুই জিজ্ঞেস করা হয়নি, শুধু একটা প্রশ্ন করা হয়েছিল, তোমার প্রিয় খাবার কি? গোরেং ভেবেছিল এটা হয়তো কোনো অদ্ভুত ধরনের কোম্পানি, তাই সে খুব বেশি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই সে বুঝতে পারে সে কোনো কোম্পানিতে নয়, বরং একটা জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে এসে পড়েছে। ঘুম ভাঙার পর সে নিজেকে একটা অদ্ভুত ঘরের মধ্যে আবিষ্কার করে। তার সঙ্গে ছিল এক বুড়ো লোক যার নাম হলো টিমাগাসি। লোকটা অদ্ভুত রকম শান্ত ছিল। সে গোরেংকে বলল তারা এখন 48 নম্বর ফ্লোরে আছে। গোরেং কিছুই বুঝতে পারছিল না। সে নিচে তাকালো আর যা দেখলো সেটা তার শরীর ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নিচে শুধু গভীর অন্ধকার আর অসংখ্য ফ্লোর, উপরেও একই দৃশ্য, প্রতিটা ফ্লোরে মানুষ দাঁড়িয়ে আছে। গোরেং তখনও ভাবছিল এটা হয়তো কোনো পরীক্ষা, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে এখানে ভুল করলে মানুষ বাঁচে না। হঠাৎ ঘরে লাল বাতি সবুজ হয়ে গেল। টিমাগাসি দ্রুত উঠে হাঁটু গেড়ে বসে পড়লো। কয়েক সেকেন্ড পর উপর থেকে খাবার ভর্তি বিশাল প্ল্যাটফর্ম নিচে নামলো, কিন্তু খাবারের অবস্থা দেখে গোরেং এর গা ঘিনঘিন করে উঠলো, কারণ উপরের মানুষগুলো খাবার নষ্ট করে রেখেছিল। কেউ থুতু ফেলেছে, আবার কেউ খাবার চেপে ভেঙে ফেলেছে। তবুও টিমাগাসি ক্ষুধার্ত পশুর মতো খেতে শুরু করলো। তখনই গোরেং বুঝলো এটা শুধু খাবারের খেলা নয়, এটা মানুষের মানবতা ভেঙে ফেলার জায়গা। গোরেং খাবার খেতে পারছিল না, সে শুধু একটা আপেল লুকিয়ে রাখলো পরে খাওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পর ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। টিমাগাসি শান্ত গলায় বলল, এখানে খাবার লুকিয়ে রাখা নিষেধ। ভয়ে গোরেং আপেলটা ফেলে দিতেই ঘর স্বাভাবিক হয়ে গেল। সেদিন রাতেই গোরেং জানতে পারলো প্রতি মাসে সবাইকে অন্য ফ্লোরে পাঠানো হয়, কখনো ওপরের ফ্লোরে, কখনো নিচে। আর যদি 100 ফ্লোরের নিচে যেতে হয় তাহলে বেঁচে থাকা প্রায় অসম্ভব। গোরেং তখনও বিশ্বাস করত মানুষ চাইলে খাবার ভাগাভাগি করে সবাই বাঁচতে পারে, কিন্তু টিমাগাসি শুধু হেসেছিল, কারণ সে জানতো ক্ষুধা মানুষকে মানুষ থাকতে দেয় না। দিন যেতে লাগলো। শুরুর দিকে গোরেং সেই নোংরা খাবার খেতে চাইতো না, কিন্তু ক্ষুধা ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। শেষ পর্যন্ত সেও টিমাগাসির সঙ্গে বসে খাবার খেতে বাধ্য হলো। একদিন হঠাৎ ওপর থেকে একটা মানুষ নিচে পড়ে মারা গেল। গোরেং ভয়ে জমে গেল, কিন্তু টিমাগাসির চোখে কোনো অনুভূতিই ছিল না, যেন এসব এখানে খুব সাধারণ ব্যাপার। ঠিক তখনই প্ল্যাটফর্মের সঙ্গে নিচে এলো এক রহস্যময় মহিলা, তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন। টিমাগাসি বলল মহিলার নাম মিহারু। সে নাকি প্রতি মাসে নিচে নেমে নিজের সন্তানকে খুঁজে বেড়ায়, আর পথে যে সামনে আসে তাকেই মেরে ফেলে। গোরেং প্রথমে ব্যাপারটা বিশ্বাস করেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এই জায়গায় স্বাভাবিক বলে কিছুই নেই। সময় যেতে যেতে গোরেং আর টিমাগাসির সম্পর্ক বদলাতে শুরু করলো। দুজন একসঙ্গে খেত এবং গল্প করত, কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় ভয় ছিল ফ্লোর পরিবর্তনের দিন, কারণ কেউ জানতো না পরের মাসে তারা কোথায় যাবে। অবশেষে সেই দিন এলো। ঘরে ধোয়া ছেড়ে সবাইকে অজ্ঞান করে দেওয়া হলো, আর যখন গোরেং এর জ্ঞান ফিরল সে দেখলো সে বিছানার সঙ্গে বাঁধা, তার সামনে বসে আছে টিমাগাসি। এবার তারা এসেছে 171 নম্বর ফ্লোরে। এখানে খাবার পৌঁছায় না, মানে এখানে বাঁচতে হলে অন্য উপায় খুঁজতে হবে। টিমাগাসি শান্ত গলায় বলল, আমার মুক্তি পেতে হলে আর 2 মাস বাকি, আমি মরতে চাই না। তারপর সে ছুরিটা হাতে তুলে নিল। গোরেং তখন বুঝলো
টিমাগাসি তাকে ধীরে ধীরে কেটে খাওয়ার পরিকল্পনা করছে, যাতে সে যতদিন সম্ভব বেঁচে থাকতে পারে। গোরেং কাঁদছিল, অনুরোধ করছিল, কিন্তু ক্ষুধার সামনে দয়া বলতে কিছুই থাকে না। কয়েকদিন পর টিমাগাসি সত্যিই তার শরীর থেকে মাংস কাটা শুরু করলো। ব্যথায় গোরেং চিৎকার করতে লাগলো। আর ঠিক তখনই মিহারু আবার সেখানে এসে পৌঁছালো। এক মুহূর্ত দেরি না করে সে টিমাগাসির ওপর ঝাঁপিয়ে পড়লো। ভয়ঙ্কর লড়াইয়ের পর সে টিমাগাসিকে মেরে ফেললো। তারপর গোরেং এর হাতের বাঁধন খুলে দিয়ে একটা ছুরি ধরিয়ে দিল। মিহারু কিছু বলেনি, কিন্তু তার চোখ যেন একটা কথাই বলছিল, এখানে হয় তুমি বাঁচবে, না হয় তোমাকে খেয়ে ফেলা হবে। এই ঘটনার পর গোরেং পুরো বদলে গেল। এখন সে বুঝে গেছে এই জায়গায় মানবতা ধরে রাখা মানে নিজের মৃত্যু ডেকে আনা। শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য তাকেও টিমাগাসির মতো মৃতদেহ খেতে হবে। প্রথমে সে বমি করে ফেলছিল, কিন্তু ক্ষুধা তাকে আবার সেই মাংস খেতে বাধ্য করে। আর সেখান থেকেই গোরেং এর ভিতরের মানুষটা ধীরে ধীরে মারা যেতে শুরু করে। কিছুদিন পর আবার ফ্লোর বদলানো হয়। এবার গোরেং উঠে এলো 33 নম্বর ফ্লোরে। আর তার নতুন রুমমেট ছিল এক মহিলা, যার নাম হলো ইমোগুয়েরি। গোরেং তাকে দেখে চিনে ফেললো। এই সেই মহিলা যে তার ইন্টারভিউ নিয়েছিল। ইমোগুয়েরি অন্যদের মতো ছিল না। সে এখনো বিশ্বাস করত মানুষ বদলাতে পারে। সে গোরেংকে জানালো এই জায়গার নাম ভার্টিক্যাল সেলফ ম্যানেজমেন্ট সেন্টার। এখানে মোট 200টা ফ্লোর আছে। আর কোম্পানি যে খাবার পাঠায় সেটা ঠিকভাবে ভাগ করলে সবার জন্য যথেষ্ট। সমস্যা খাবারের অভাব নয়, সমস্যা মানুষের লোভ। খাবার নিচে নামার সময় ইমোগুয়েরি সবাইকে অনুরোধ করত যেন শুধু নিজের অংশটাই নেয়, কিন্তু কেউ তার কথা শুনতো না। কারণ যারা একসময় না খেয়েছিল তারা সুযোগ পেয়েই সবকিছু ছিনিয়ে নিতে চাইতো। তবুও ইমোগুয়েরি হাল ছাড়েনি। কিন্তু গোরেং বুঝতে পারছিল ভদ্রভাবে এই সিস্টেম বদলানো সম্ভব নয়। এখানে মানুষ কথা বোঝে না, এখানে মানুষ শুধু ভয় বোঝে। গোরেং এখন পুরোপুরি বদলে গেছে। যে মানুষটা একসময় সবাইকে সমানভাবে খাবার ভাগ করে খাওয়ার কথা ভাবতো, সে এখন বুঝে গেছে এই জায়গায় ভালো মানুষ হয়ে বাঁচা সম্ভব নয়। ঠিক তখনই আবার মিহারু তাদের ফ্লোরে আসে, কিন্তু এবার তার অবস্থা খুবই খারাপ ছিল। সারা শরীর রক্তে ভরা। গোরেং আর ইমোগুয়েরি তাকে সাহায্য করলো। কিছুক্ষণ পর মিহারুর জ্ঞান ফিরল, কিন্তু তারপরে সে এমন কিছু করলো যা দেখে গোরেংও অবাক হয়ে যায়। রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় মিহারু ইমোগুয়েরির ছোট কুকুরটাকে মেরে খেয়ে ফেললো। ইমোগুয়েরি শুধু বসে বসে কাঁদছিল, কারণ এখানে কেউ কাউকে দোষ দিতে পারবে না। সবাই শুধু বেঁচে থাকার চেষ্টা করছে। কিছুদিন পর আবার ফ্লোর বদলানো হলো, কিন্তু এবার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা সরাসরি 200 নম্বর ফ্লোরে পৌঁছে যায়। ইমোগুয়েরি বুঝে গিয়েছিল এখানে দুজনের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে নিজেকে শেষ করে দিল, যাতে গোরেং তার শরীর খেয়ে অন্তত বেঁচে থাকতে পারে, কারণ তার ক্যান্সার ছিল। আর এমনিতেও তার হাতে খুব বেশি সময় বাকি ছিল না। গোরেং ভেতর থেকে পুরো ভেঙে পড়ছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষুধা তাকে আবারও মানুষ খেকো বানিয়ে দেয়। এরপর আবার ফ্লোর বদলানো হলো। এবার গোরেং উঠে এলো 6 নম্বর ফ্লোরে। এত উপরে এসে যেন সে আবার নতুন করে বাঁচার সুযোগ পেল। এবার তার নতুন সঙ্গী ছিল বাহারাত নামে এক লোক। তার একটা স্বপ্ন ছিল যে কোনোভাবে এই জেল থেকে বের হয়ে যাওয়া। তারপর গোরেং আর বাহারাত একটা পরিকল্পনা করলো। তারা ঠিক করলো এবার তারা নিজেরাই খাবার ভাগ করবে। পরদিন তারা লোহার রড হাতে খাবারের প্ল্যাটফর্মে দাঁড়ালো। তারপর একের পর এক ফ্লোরে নেমে সবাইকে জোর করে নির্দিষ্ট পরিমাণ খাবার নিতে বাধ্য করতে লাগলো। যে কথা শুনতো না তাকে মারধর করা হতো, কারণ নিচের ফ্লোরের মানুষদের জন্য কিছু খাবার বাঁচিয়ে রাখতেই হবে। প্রথম দিকে অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু ধীরে ধীরে সবাই ভয় পেতে শুরু করলো। আর বহুদিন পর প্রথমবারের মতো খাবার নিচের ফ্লোরগুলো পর্যন্ত পৌঁছাতে শুরু করলো। কিন্তু যত নামছিল দৃশ্যগুলো তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। কোথাও মানুষ পাগলের মতো মারামারি করছে, কোথাও মানুষ না খেয়ে মরে পড়ে আছে, কোথাও আবার মানুষ মানুষকে খেয়ে ফেলছে। এই জায়গাটা যেন ধীরে ধীরে একটা জীবন্ত নরকে পরিণত হয়েছে। হঠাৎ এক ফ্লোরে গিয়ে তারা একটা মহিলার চিৎকার শুনতে পেল। গোরেং দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এক টাকমাথা লোক মহিলাটাকে মেরে ফেলেছে। রাগে গোরেং পাগল হয়ে গেল। সে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে মারতে শুরু করলো। শেষ পর্যন্ত গোরেং আর বাহারাত মিলে লোকটিকে মেরে ফেললো। কিন্তু এই লড়াইয়ে বাহারাত গুরুতর আহত হয়। তবুও তারা থামেনি, কারণ তারা জানতো এখন আর ফিরে যাওয়ার পথ নেই। অনেক নিচে নামার পর গোরেং আর বাহারাত ভেবেছিল এখানে কেউ থাকবে না, কিন্তু হঠাৎ তারা একটা ছোট্ট মেয়েকে দেখতে পেল। সে বিছানার নিচে লুকিয়েছিল। এটাই ছিল সেই শিশু যাকে খুঁজতে মিহারু প্রতি মাসে নিচে নামতো। মেয়েটা ক্ষুধায় কাঁপছিল। তাদের কাছে তখন একটা কেক ছিল। ওরা সেই কেকটা উপরের মানুষদের কাছে বার্তা হিসেবে পাঠাতে চেয়েছিল, যাতে ম্যানেজমেন্ট বুঝতে পারে নিচের মানুষরাও বাঁচতে চায়। কিন্তু ছোট মেয়েটার দিকে তাকিয়ে তারা বুঝলো একটা কেক কোনো বার্তা নয়। আসল বার্তা হলো এই নরকের মাঝেও একটা শিশু এখনো বেঁচে আছে। শেষ পর্যন্ত তারা কেকটা মেয়েটিকে খেতে দিল, কিন্তু ততক্ষণে বাহারাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পরদিন সে মারা যায়। শেষ মুহূর্তে গোরেং
ছোট্ট মেয়েটিকে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে উপরে পাঠিয়ে দেয়, যাতে উপরের মানুষগুলো নিজের চোখে দেখতে পারে তাদের তৈরি করা সিস্টেম কতটা ভয়ঙ্কর। আর গোরেং সে আর উপরে ফিরে যায় না, সে অন্ধকারের মধ্যেই থেকে যায়। হয়তো সে বুঝে গিয়েছিল এই নরক থেকে মানুষ শরীর নিয়ে বের হতে পারলেও মনের দিক থেকে কেউ কোনোদিন বের হতে পারে না।